বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা প্রাইমারি টেট পরীক্ষার উপযোগী অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা চতুর্থ প্র্যাকটিস সেট। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে সিরাপপূর্ণ একটি পাত্র থেকে 8 লিটার সিরাপ তুলে নিয়ে পাত্রটিকে জল দ্বারা পূর্ণ করা হলো। এই প্রক্রিয়া পুনরায় দুবার করার পর পাত্রটিতে সিরাপ ও জলের অনুপাত 64:61 হলে প্রথমে পাত্রটিতে কত লিটার সিরাপ ছিল? দেখো, প্রথমে পাত্রটাতে সিরাপ ছিল, তারপর সিরাপ তুলে নিয়ে জল মেশালো এবং এইভাবে আবার দুবার 8 লিটার করে মিশ্রণ তুলছে আর জল মেশাচ্ছে। এই মুহূর্তে পাত্রের মধ্যে সিরাপ রয়েছে 64 এবং জল রয়েছে 61। এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় দেখো পাত্রটা প্রথমে কি দিয়ে পূর্ণ ছিল সেটা ভেবে দেখো। পাত্রটা প্রথমে সিরাপ দিয়ে পূর্ণ ছিল, অর্থাৎ আমি বার করব সিরাপ বাই টোটাল। টোটাল মানে কি সিরাপ প্লাস ওয়াটার কি অবস্থায় আছে শেষে সেটা দেখো। দেখো এখন বলেছে এই মুহূর্তে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে 64:61, মানে সিরাপ যদি 64 থাকে তাহলে সিরাপ প্লাস জল কত হবে? 64 প্লাস 61 125। বোঝা গেছে? তাহলে আমরা অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব, শেষ পর্যায়ে যেখানে সিরাপ ও জলের অনুপাত দিয়েছে সেই জায়গায় দেখব সিরাপ কতটা আছে এবং সিরাপ আর জল মিশিয়ে মোট কতটা আছে। বোঝা গেছে? তাহলে এটা দেখলাম 64/125। এই যে ফিগারটা পাওয়া যাবে এই ফিগারটাকে কারো স্কোয়ার বা কিউবে পরিণত করতে হবে, সেটা দেখতে হবে প্রশ্নে কি দিয়েছে। দেখো প্রশ্নে বলেছে প্রথমবার 8 লিটার সিরাপ তোলা হয়েছে, এই প্রক্রিয়া আরো দুবার করা হচ্ছে, অর্থাৎ মোট প্রক্রিয়াটা 1 + 2 = 3 বার করা হয়েছে। এই যে 3 পেলাম, এই সংখ্যাটাকে কারুর কিউবে প্রকাশ করো। যেমন 64/125 আছে, আমি এটাকে 4/5 হোল কিউব লিখতে পারি। এই কিউবটা কোত্থেকে আসছে? এইটা আসছে এই 3। বোঝা গেছে? এই ফিগারটাকেই এমন করে লিখতে হবে যেন কারুর কিউবে আসে। যদি এখানে স্কোয়ার আসতো তাহলে কারো স্কোয়ারে, যদি এখানে 4 আসতো তাহলে পাওয়ারে 4 করতে হতো তোমাকে। এই যে ফিগারটা পাওয়া গেল ব্র্যাকেটের মধ্যে, এইটা কি জানো? এইটা হচ্ছে প্রথমবার যখন সিরাপের মধ্যে 5 লিটার সিরাপ ছিল, এটা হচ্ছে প্রথম যখন ছিল তার মধ্যে থেকে 1 ইউনিট তুলে নেওয়ার পরে 4 ইউনিট সিরাপ পড়েছিল। এটা টোটাল, এটা কিন্তু সিরাপ প্রথমেই দেখানো হয়েছে, টোটাল আর সিরাপ। টোটাল প্রথমে যদি 5 থাকে তারপরে হলো 4, তার মানে কত তোলা হয়েছিল? 1 ইউনিট তোলা হয়েছিল। বোঝা গেছে? প্রথমে পাত্রের মধ্যে 5 ইউনিট সিরাপ ছিল, এটা প্রথমবার তোলার পর 4 ইউনিট সিরাপ হলো, তার মানে 1 ইউনিট তোলা হলো। কিন্তু প্রশ্নে দিয়েছে প্রথমে 8 লিটার তোলা হয়েছে, আমি দেখতে পাচ্ছি প্রথমে 1 ইউনিট তোলা হয়েছে, প্রশ্নে বলেছে 8 লিটার তোলা হয়েছে, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 8 লিটার। বলেছে প্রথমে পাত্রটিতে কত লিটার সিরাপ ছিল, আমি দেখতে পাচ্ছি প্রথমে 5 ইউনিট সিরাপ ছিল, তাহলে 5 ইউনিটের ভ্যালু হবে 40 লিটার, অর্থাৎ আমাদের উত্তর হবে 40 লিটার, যেটা অপশন নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? তাহলে আমরা এই ক্যালকুলেশন গুলো করব কারো স্কোয়ার বা কিউবে, যে এইখান থেকে ব্র্যাকেটের মধ্যে ফিগারটা থাকবে সেটা হয়ে যাবে প্রথমের ফিগার। মানে প্রথমে যদি এইটা সিরাপ থাকে, তোলার পরে হয়েছিল এইটা, অর্থাৎ তোলা হয়েছে 1 ইউনিট। এখানে দিয়েছে 8 লিটার, তাহলে প্রথমে ছিল 5 ইউনিট, 5-এর ভ্যালু হবে 40। বোঝা গেছে? পরের প্রশ্ন। 2-এর প্রশ্নে বলেছে যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ... x স্কোয়ার সমান এইটা হয়, তবে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ... 19 স্কোয়ারের মান কত? দেখো এইখানে যেটা দিয়েছে, এই যে যেটা, এটা একটা ফর্মুলা, এটা কালকের প্র্যাকটিস সেটে অর্থাৎ 3 নম্বর প্র্যাকটিস সেটে কিন্তু আমি এটা দেখিয়েছি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল এইটা, এটা হচ্ছে ফর্মুলা। অর্থাৎ মনে করো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার করে তুমি যদি 65 স্কোয়ার পর্যন্ত যাও, তাহলে আমি বলবো x এর মান হচ্ছে 65। প্রথম 65টা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হবে, এই x এর জায়গায় যদি আমি 65 বসিয়ে দিই, বসিয়ে এই ফর্মুলাটা ইউজ করলে উত্তর আসবে।
ওরা বলে দিয়েছে ফর্মুলাটা, অর্থাৎ এইটা সমান যদি এইটা হয় তাহলে 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার করে এইটার মান কত। খেয়াল করো যেটার মান চাইছে সেটা কিন্তু বিজোড় সংখ্যাগুলোর চাইছে, 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার করে 19 স্কোয়ার পর্যন্ত। এখানে কিন্তু পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের কথা বলা ছিল। তাহলে এই ফর্মুলাটাকে এই ফর্মুলায় কনভার্ট করতে হবে। কি করে? দেখো আমাদের উত্তর চেয়েছে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এইভাবে 19 স্কোয়ার পর্যন্ত। আমি এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি? আমি এটাকে লিখতে পারি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, অর্থাৎ পরপর এই হিসেবে, কারণ আমাদের ফর্মুলা দেওয়া আছে পরপর, দেখতে পাচ্ছ। তাহলে আমি এইভাবে পরপর করে 20 স্কোয়ার পর্যন্ত লিখতে পারি। কিন্তু এইটা লিখলে এইটা আসছে না, এইটা আসে বিজোড় সংখ্যাগুলো। তাহলে এই পুরো জিনিসটা থেকে আমাদের কিছু মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে? দেখো যদি জোড় সংখ্যাগুলো মাইনাস করি, 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার 20 স্কোয়ার যদি মাইনাস করি, তাহলে কিন্তু যেটা উত্তর চেয়েছিল অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো সেগুলো পাওয়া যেত। অর্থাৎ আমি পরপর সংখ্যাগুলো থেকে বিয়োগ করব 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এইভাবে 20 স্কোয়ার পর্যন্ত। বোঝা গেছে? তাহলে এখান থেকে 1 থেকে 20-র মধ্যে আমি 2 4 6 8 এরম করে যদি 20 পর্যন্ত বাদ দিয়ে দিই, তাহলে 1 3 5 7 করে 19 পর্যন্ত পড়ে থাকবে। এইটার মান কত হবে? এইটা দেখো পরপর স্বাভাবিক সংখ্যার বর্গ আছে, এখানে শেষ সংখ্যা 20, শেষ সংখ্যাটাই হচ্ছে x এর মান, যেটা এখানে ফর্মুলা দিয়েছে। আমি যদি এই জায়গায় x এর মান 20 বসিয়ে দিই তাহলে কি আসবে? 20 ইন্টু এক্স প্লাস 1 অর্থাৎ 20 প্লাস 1 21 ইন্টু এক্স এর মান 20 বসালে 20 দুগুণে 40 প্লাস 1 41/6। বোঝা গেছে? মাইনাস, এবার এইটার তো ফর্মুলা দেওয়া নেই, কেন আমাদের ফর্মুলা দেওয়া আছে পরপর স্বাভাবিক সংখ্যার। কিন্তু আমি দেখতে পাচ্ছি যদি আমি এখান থেকে 2 স্কোয়ারটা কমন নিই তাহলে পড়ে থাকবে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এইভাবে 20-কে 2 স্কোয়ার দিয়ে ভাগ করলে 10 স্কোয়ার। বোঝা গেছে? দেখো এইটা আবার পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল পাওয়া গেল। এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা কত আসছে? এটা একটু কেটে নাও। 3 7 21, 3 দুগুণে 6, 10 দুগুণে 20, অর্থাৎ 7 10 70-কে আমি যদি 41 দিয়ে গুণ করি তাহলে আসবে 2870। বোঝা গেছে? মাইনাস এখানে আছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত? 4 ইন্টু এইটার ফর্মুলা কি? এইটা হচ্ছে দেখো পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, শেষ যেটা আছে সেটা হচ্ছে x এর ভ্যালু, অর্থাৎ x এর মান হচ্ছে 10। এই x এর মান 10টা আমি এই ফর্মুলায় ফেলে দেবো। x এর মান 10 যদি এখানে বসাই, 10 10 প্লাস 1 10 দুগুণে 20 প্লাস 1। বোঝা গেছে? x এর মান 10 বসালাম, গুণিতক x প্লাস 1 অর্থাৎ 10 প্লাস 1 11, গুণিতক x এর মান 10 বসালে 10 দুগুণে 20 প্লাস 1 21/6। এটা হবে তোমাদের অ্যান্সার। এটাকে যদি কাটি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 7 21। বোঝা গেছে? তাহলে 11 দুগুণে 22, 22-কে 7 দিয়ে গুণ করলে 154, 154 ইন্টু 10 1540, অর্থাৎ 2870 থেকে 1540 বাদ দিলে এই প্রশ্নের উত্তর আসবে অর্থাৎ 1330, যেটা অপশন নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন। পরের প্রশ্নে দিয়েছে যদি এটা সমান 10 টু দি পাওয়ার n হয় তবে n এর মান কত? দেখো এই জায়গায় n এর মান চেয়েছে। আমি দেখতে পাচ্ছি সমান চিহ্নের ডান দিকে 10 টু দি পাওয়ার n রয়েছে। যদি আমি n এর মান আনতে চাই তাহলে সমান চিহ্নের বাম দিকে 10 টু দি পাওয়ার কিছু একটা সংখ্যা থাকবে, তবেই সূচকের সিস্টেমে আমি বলবো যদি সমান চিহ্নের বাম দিকে আর ডান দিকে বেসগুলো সমান হয় তাহলে এর পাওয়ারে যা থাকবে তার মান হবে এর পাওয়ারের মানটা। বোঝা গেছে? যেহেতু আমাকে n এর মান নির্ণয় করতে দিয়েছে, আমি দেখছি সমান চিহ্নের ডান দিকে 10 টু দি পাওয়ার n রয়েছে, তাহলে বাম দিকেও 10 টু দি পাওয়ার সামথিং আসতে হবে। যখনই আসবে তখনই বেস এখানেও 10 এখানেও 10 হলে আমি মনে করব কি পাওয়ারগুলো সমান হবে, অর্থাৎ এখানে n আর এখানে যে মানটা থাকবে সেটাই হবে n এর মান। তাহলে আমার টার্গেট হচ্ছে এই যে বাম দিকে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে 10 এর পাওয়ারে কিছু একটা সংখ্যায় ট্রান্সফার করা।
এবার এই সংখ্যাটাকে দেখে প্রথমে খুব আশ্চর্য মনে হবে, কিন্তু আমি আগের সেটাও বলেছি, যখনই খুব বড় বড় সংখ্যা অনেকগুলো সংখ্যা দেবে, বীজগণিতে তোমাদের তো স্বাভাবিক ফর্মুলা দিয়ে অঙ্ক দেওয়া হয়, তখন সেই সংখ্যাগুলোকে এ আর বি মনে করে বসিয়ে দেখো তোমাদের চেনা জানা কোনো ফর্মুলায় আসছে কিনা। যেমন এই জায়গায় আমি দেখতে পাচ্ছি 10^12। আমি যদি এইটা সমান মনে মনে এ ভাবি এবং 25 এটা সমান বি ভাবি, ভেবে যদি আমি এই জায়গায় বসাই তাহলে কিরাম আসবে? এখানটা আসবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানটা আসবে a মাইনাস বি হোল স্কোয়ার সমান 10^n যেরকম আছে আমি লিখে রাখলাম। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 4ab, এটা সমান 10^n। এবার প্রশ্ন হতে পারে আমি এই ফর্মুলা ভুলে গেছি, তখন স্বাভাবিক a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা তোমাদের মনে থাকা উচিত। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেখান থেকে মাইনাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু বাইরে মাইনাস আছে বলে ওটা হয়ে যাবে প্লাস 2ab, প্লাস বি স্কোয়ার হয় কিন্তু বাইরে মাইনাস আছে বলে এটা হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। এই a স্কোয়ার আর বি স্কোয়ার গুলো কেটে গিয়ে 2ab প্লাস 2ab 4ab এইভাবে ফর্মুলাটা তৈরি হয়। বোঝা গেছে? আমি এই জায়গায় 4 ইন্টু a এর মান ধরেছি কত? 10^12, আমি এখানে বসালাম 10^12 ইন্টু বি এর মান এখানে ধরেছিলাম 25, তাই আমি এখানে 25 বসিয়ে দিলাম, এটা সমান 10^n। এবারে দেখো আমাদের টার্গেট হচ্ছে 10 সামথিং বাম দিকে আনা, এখানে 10 সামথিং আছে, এটাকে কোনো রকম ভাবে ঘাঁটিও না, তাহলে দেখতে হবে এই দুটোকে গুণ করলে কত হয়। 10^12 ছিল, 4কে 25 দিয়ে গুণ করলে 100 হয়, 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, বোঝা গেছে, সমান 10^n। দেখো বেসগুলো যদি সমান হয়, এখানেও 10 আছে এখানেও 10 আছে, মাঝখানে যদি ইনটু থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, বোঝা গেছে। বেসগুলো সমান আছে আমি সেটা লিখবো, লেখার পরে যেহেতু এখানে গুণ আছে পাওয়ারগুলোকে যোগ করব, অর্থাৎ 12 প্লাস 2 14 এখানে লিখে দেবো, সমান 10^n থাকে। দেখো এই ফরম্যাটটা যেটা আমি বলেছিলাম, বেসগুলো সমান আছে, এখানে 10 এখানে 10, তাহলে এর পাওয়ারে যা আছে তার মান হবে এর পাওয়ারে যেটা আছে, অর্থাৎ n এর মান 14, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। পরের প্রশ্ন 4 প্রশ্নে বলেছে এ নলটি একটি চৌবাচ্চা 2 ঘন্টায় ও বি নলটি ওই চৌবাচ্চাটি 6 ঘন্টায় ভর্তি করতে পারে। এ নলটি সকাল 10টায় ও বি নলটি সকাল 11টায় খুললে চৌবাচ্চাটি কখন ভর্তি হবে? দেখো যে চৌবাচ্চার কথা বলা হয়েছে সেই চৌবাচ্চায় কতটা জল ধরে সেটা আমরা কি করে বার করব। এখানে একটা নল দিয়েছে এ এবং আর একটা নল দিয়েছে বি। এ নলটা 2 ঘন্টায় ভর্তি করে আর বি নলটা 6 ঘন্টায় ভর্তি করে। যে চৌবাচ্চাটা ভর্তি করার কথা বলা হচ্ছে তার ক্যাপাসিটি হবে এই সংখ্যাটা, আর এই সংখ্যাটা লসাগু। 2 আর 6 এর লসাগু হচ্ছে 6, আমি মনে করব চৌবাচ্চায় 6 ইউনিট জল ধরে, বোঝা গেছে। এই 6কে আমি 2 দিয়ে ভাগ করব, 6কে 2 দিয়ে ভাগ করে 3 হয়, এখানে বসাবো। এই 6কে এই 6 দিয়ে ভাগ করব, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, আমি সেটা এখানে বসাবো। এগুলো কি বেরোচ্ছে? এইটা বেরোচ্ছে এ নলটা প্রতি ঘন্টায় কত ইউনিট জল ভর্তি করতে পারে, এবং এটা হচ্ছে বি নলটা প্রতি ঘন্টায় কত ইউনিট জল ভর্তি করতে পারে। এবারে দেখো সকাল 10টার সময় এ নলটাকে চালানো হয়েছে এবং 11টায় বি নলকে চালানো হয়েছে, তাহলে এ নলটা প্রথমে কতক্ষণ চালু ছিল? 11টায় বি নল চালানো পর্যন্ত এ নল 1 ঘন্টা চালু ছিল, বোঝা গেছে। কেন 10টার সময় এ নল চালানো হয়েছে, 11টায় বি নল চালানো হয়েছে, তার মানে এ নল একা 1 ঘন্টা চলেছে, এবং এ নল একা 1 ঘন্টা চললে আমরা জানি সে 3 ইউনিট জল কিন্তু ভরবে, অর্থাৎ প্রথম 1 ঘন্টায় এ নল 3 ইউনিট জল ভরে ফেললো। চৌবাচ্চায় কতটা জল ধরে? 6 ইউনিট। 6 এর মধ্যে 3 ইউনিট জল প্রথম 1 ঘন্টায় এ ভরেছে, তাহলে বাকি কতটা জল আছে? বাকি আছে 6 মাইনাস 3 সমান 3 ইউনিট, এতটা জল এখনো ভর্তি হতে হবে। এই অবস্থায় অর্থাৎ সকাল 11টার সময় বি নলকে চালানো হলো, অর্থাৎ এই অবস্থায় এ নলও চলছে বি নলও চলছে। এ নল আর বি নল যদি একসঙ্গে চালু থাকে, এ নল 3 ইউনিট জল ভরবে এবং বি নল 1 ইউনিট জল ভরবে, অর্থাৎ দুজনে মিলে প্রতি ঘন্টায় 4 ইউনিট করে কিন্তু জল ভরবে প্রতি ঘন্টায়। কিন্তু জল তো আর ভরতে হবে 3 ইউনিট, আমি এখানে দেখতে পাচ্ছি দুজনে মিলে ভরলে 4 ইউনিট জল ভরে 1 ঘন্টায়, তাহলে 1 ইউনিট জল ভরবে 1 এর 4 ঘন্টায়,
তাহলে যে বাকি আছে 3 ইউনিট, এই 3 ইউনিটটা ভরতে ওদের সময় লাগবে 3/4 ঘন্টা। 3/4 ঘন্টাকে আমি যদি মিনিটে প্রকাশ করি কত হবে, 60 দিয়ে গুণ করব। 60 দিয়ে গুণ করলে আমি দেখতে পাচ্ছি 3 15 45 মিনিট সময় লাগবে এই বাকি 3 ইউনিট জলটাকে ভরতে। তাহলে আমি দেখলাম এ সকাল 10টার সময় চালানোর পরে 1 ঘন্টা চালু ছিল এবং বাকি যে জলটা ছিল সেই জলটা ভরতে ওদের আরো 45 মিনিট সময় লাগলো, অর্থাৎ মোট সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কখন থেকে? সকাল 10টার সময় চালানো হয়েছে, তারপরে আরো 1 ঘন্টা 45 মিনিট লাগলো চৌবাচ্চাটা ভর্তি হতে। তাহলে মোট কত সময় লাগবে? সকাল 10টা প্লাস এই ফিগারটা, অর্থাৎ 1 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ সকাল 11টা 45 মিনিটে চৌবাচ্চাটা ভর্তি হবে, যেটা অপশন নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্নে দিয়েছে যদি এটা সমান 1/2 হয় তবে x এর মান কত? দেখো এই জায়গাটা আমি এখানে দেখতে পাচ্ছি 2 দুগুণে 4 কাটছে, এখানে 3 দুগুণে 6 কাটছে, এখানে 4 দুগুণে 8 কাটছে, এখানে 5 দুগুণে 10 কাটছে। তার মানে কি এই ক্রস গুলো গুণ কেটে কেটে এইদিকে 2 আসছে, তার মানে এখানকার সঙ্গে এখানে যে ক্রস হবে সেটা গুণ কেটে 2 আসবে। এইভাবে ক্রস আস্তে আস্তে এইটার সঙ্গে এখানে, অর্থাৎ জাস্ট এর আগে যে সংখ্যাটা থাকবে সেটা কেটেও 2 আসবে। আমি বলতে পারি এর আগে পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, এটা 31 কে 31 আর এখানে 2, দেখতে পাচ্ছ ক্রস কেটে কেটে সব 2 গুলো কিন্তু আসছে। এটা পরপর দেখো 1 2 3 4 5 এইভাবে চলতে চলতে এখানে নিশ্চয়ই 30 ছিল, বাই লাস্টে কত ছিল 4 6 8 10 12 জোড় সংখ্যা চলতে চলতে লাস্টে 64 হয়েছে, তার মানে তার আগে 62 ছিল। এই 31 দুগুণে 62 আমি কেটেছি এবং এই 30 এর সঙ্গে এর আগেরটা এভাবে কাটাকুটি যাবে। তাহলে আমি দেখলাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত মোট 30টা সংখ্যা ছিল, 1 2 3 4 5 করে মোট 30টা সংখ্যা ছিল। কাটার পরে আমি দেখতে পাচ্ছি এখানে 1/2 1/2 1/2 এইভাবে এই পর্যন্ত চলেছে, অর্থাৎ মোট 30টা 1/2 রয়েছে। আর একবার বলি, প্রথমে কেটে 1/2 ছিল, পরেরটাও কেটে 1/2 ছিল, তারপরেরটা কেটেও 1/2 ছিল, এইভাবে কত দূর আছে এই পর্যন্ত 30টা সংখ্যা ছিল, মানে এই 30 পিস এরকম রয়েছিল। এক্সট্রা কি ছিল? ইন্টু 1/64, এটা তো আর কাটা যায়নি, রয়ে গেছিল, আর 1/2 যেরকম ডান দিকে ছিল লিখে রাখলাম। আমি কি বললাম এই যে সংখ্যাগুলো আছে 1/2 1/2 করে, এগুলো কতগুলো আছে? 30টা। বুঝতে পারছো লাস্ট সংখ্যা ছিল 30, তাই 30টা ছিল। তাহলে আমি লিখতে পারি 1/2 এরকম করে করে মোট 30 বার আছে, তাই পাওয়ারে আমি 30 দিলাম। কেন 1/2 কে যদি তুমি 1/2 দিয়ে গুণ করো 1/4 হবে, অর্থাৎ আমি লিখতে পারি 1/2 স্কোয়ার, অর্থাৎ দুটো নিলে আমি স্কোয়ার করতে পারি, তাহলে 30 পর্যন্ত হলে আমি পাওয়ারে 30 লিখতে পারি। ইন্টু 1/64 যেরকম আছে 1/2 দেখো 1-এর পাওয়ারে যদি 30 থাকে সেটা একই হবে, 2-এর পাওয়ারে 30 আমি 2 লিখে রাখলাম। ইন্টু এবারে খেয়াল করো এখানে 64 ছিল, এবারে খেয়াল করো সমান চিহ্নের ডান দিকে পাওয়ারের 2 আছে বেসের মধ্যে, এখানে একটা বেসে আমি 2 পেয়েছি, তাহলে 64কেও 2-এর বেসে ভাঙতে হবে। 2-এর বেসে ভাঙবো যখন আমরা জানি 2 মানে 64 হয়, বুঝেছো? তাহলে এটা সমান 2x। এবারে দেখো উপরে 1 কে 1 গুণ হবে, আর নিচে এইটার সঙ্গে যখন এইটা গুণ হবে তখন কিরকম আসছে 2 ইন্টু 2 এটা নিচে গুণ হচ্ছে। আমরা জানি বেসগুলো যদি সমান হয় সেটাকে রাখতে হবে, মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ 30 + 6 36 আমি এখানে লিখতে পারি। তাহলে এইটার মান, এই দুটোর মান আমি লিখতে পারি 2 সমান 1/2 এখানে 1 1 কে ভুলে যাও। তাহলে আমি যদি এখন দেখি এই জিনিসটা আসছে 2 2 দেখতে পাচ্ছ? এই যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমি দেখছি বেসগুলো সমান, সমান চিহ্নের বাম দিকে আর ডান দিকে বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো সমান হবে, একটু আগে বলা হয়েছে, অর্থাৎ এর পাওয়ারে x থাকলে এটা সমান হবে এর পাওয়ারে যে সংখ্যাটা আছে অর্থাৎ 36। তাহলে x এর মান 36, যেটা অপশন নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 6-এর প্রশ্নে দিয়েছে এর কোন মানের জন্য x + 1/4 √x + a² পূর্ণবর্গ হবে।
দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে পূর্ণ বর্গ হবে, সেক্ষেত্রে তোমাদেরকে এই প্রোফর্মায় নিয়ে যেতে হবে। এই প্রোফর্মা কোথায় জানি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ হলে যে রাশিটা দেবে সেই রাশিটাকে আমাকে দেখতে হবে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে কিনা। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই জিনিসগুলো দেওয়া থাকবে, তোমাদেরকে এই জিনিসে কনভার্ট করতে হবে। বোঝা গেছে? যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x প্লাস 1/4 রুট এক্স প্লাস এ স্কোয়ার। আমি কি বললাম, এই যে তিনটে রাশি দেওয়া আছে এটাকে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারে পরিণত করতে হবে। খেয়াল রেখো, এটাকে যখন পরিণত করব যত রকম ভাবে করা যায়, অর্থাৎ প্লাসে বা মাইনাসে, আমাকে সেটা দেখতে হবে। যেমন আমি x দেখতে পাচ্ছি x, আর এখানে দেখতে পাচ্ছি রুট এক্স। আমি জানি প্রথমে স্কোয়ার থাকে, তাহলে এক্সটাকে আমি রুট এক্স এর হোল স্কোয়ার লিখতে পাচ্ছি। এ হিন্টস দিচ্ছে এইটা, যে এইটা হচ্ছে a, তাহলে রুট এক্স এর হোল স্কোয়ার হলে x হয় আমি জানি, তার মানে এই ব্র্যাকেটেরটা হলো a স্কোয়ার প্লাস 2 ইন্টু a আমি বসাবো, ইন্টু বি বসানোর আগে দেখবো বি কি বসাতে হবে। আমি এখানে রুট এক্স দরকার ছিল, পেয়েছি, কিন্তু নিচে ছিল 1/4, উপরে এসছে 2, 2 ছিল না, তাহলে আমাকে এখানে 1/8 আনতে হবে, তবেই 2 আর 4 কেটে রুট এক্স বাই 4 আমি আগের লাইনটা পাবো। বোঝা গেছে? 2 আর 8 কাটলে 4 দুগুণে 8 হবে, আগের লাইনে নিচে 4 ছিল আর উপরে রুট এক্স, সেটা পেয়ে গেলাম। তাহলে 2 ইন্টু a ইন্টু বি পেলাম, তাহলে এটা হচ্ছে b। তাহলে আমি এখানে জানি ফর্মুলায় পরে হবে বি স্কোয়ার। বোঝা গেছে? আমি যদি এটাকে এর সঙ্গে তুলনা করি, আমি দেখছি আমি এইটা লিখেছি, আমি এই লাইনটা পুরোটা লিখেছি, আর এইটাকে লেখার সময় এইখানে লেখা ছিল a স্কোয়ার আর এখানে লিখছি প্লাস 1/8 হোল স্কোয়ার। তাহলে আমি কম্পেয়ার করলে বলতে পারবো এটা হচ্ছে a এর মান, অর্থাৎ a সমান 1/8। বোঝা গেছে? কিন্তু এই জিনিসটাকে দেখো, আমি এইভাবেও ফর্মুলা ফেলতে পারতাম। কিভাবে? একই রকম ভাবে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু, আমি এখানে b এর মান মাইনাস 1/8 নিতে পারতাম। কেন? দেখো, আমি এই লাইনটাকে নেব, এই লাইনে প্লাস আছে, খেয়াল রেখো, আমি যেহেতু মাইনাসের ফর্মুলা এবারে ইউজ করতে চাইছি, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে গিয়ে মাইনাসে মাইনাসে প্লাস, এটা কিন্তু দেবে, এবং এটা কাটলে আগের লাইনটা চলে আসবে। তাহলে এইটা হয়ে গেল তখন b, আমরা জানি প্লাস বি স্কোয়ার লিখবো, অর্থাৎ যেটা ব্র্যাকেটের মধ্যে আছে তার স্কোয়ার। একই জিনিস লেখা হলো। এক্ষেত্রে যখন আমরা তুলনা করছি, এখানে দেখছি a এর স্কোয়ার আছে, কিন্তু এখানে আছে মাইনাস 1/8 হোল স্কোয়ার, অর্থাৎ a এর মান আমরা আরেকটা পেলাম মাইনাস 1/8। তাহলে a এর মান এখানে পাচ্ছি প্লাস, এখানে পাচ্ছি মাইনাস, অর্থাৎ a এর মান প্লাস মাইনাস 1/8, যেটা অপশন নাম্বার 2 তে আছে। দেখতে পাচ্ছ, প্লাস মাইনাস 1/8। পরের প্রশ্ন, 7 প্রশ্নে বলেছে ত্রিভুজ এবিসির দুটি মধ্যমা এডি ও বিই পরস্পরকে জি বিন্দুতে সমকোণে ছেদ করে। যদি এডি সমান 9 সেমি ও বিই সমান 6 সেমি হয়, তবে বিডির দৈর্ঘ্য কত? মধ্যমা কাকে বলে? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখাটা টানা হয় তাকে মধ্যমা বলে। যে কোনো একটা ত্রিভুজ বলেছে এবিসি, আমি একটা ত্রিভুজ এবিসি এঁকে নিলাম। এই এবিসি ত্রিভুজের দুটি মধ্যমা এডি ও বি। এডি, ডি মানে কি হবে? বিসি বাহুর মধ্যবিন্দু হতে হবে ডি, তবে তুমি এখান থেকে মধ্যমা এডি টানতে পারো। মধ্যমা মানে হচ্ছে মধ্যবিন্দু পর্যন্ত বিপরীত শীর্ষবিন্দু থেকে যে রেখাটা টানা হয়, তাহলে এটা মধ্যমা। আর একটা আছে বিই, তাহলে ই এখানে মধ্যবিন্দু হতে হবে, তবেই বিই কিন্তু মধ্যমা হবে। এরা সমকোণে, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি, সমকোণে ছেদ করেছে জি বিন্দুতে। আমরা জানি মধ্যমা, ত্রিভুজের মধ্যমা তো 3টে হয়, মধ্যমাগুলো যে পয়েন্টে ছেদ করে এই জায়গাটা, এইটাকে বলা হয় ভরকেন্দ্র। এই ভরকেন্দ্রে মধ্যমা 2:1 অনুপাতে ছেদ হয়। আবার বলি, মধ্যমাগুলো যে পয়েন্টে ছেদ করে সেটা হচ্ছে ভরকেন্দ্র, ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে ছেদ করে। মানে এইটা যদি মধ্যমা হয়, তাহলে এই জায়গায় এইখান থেকে এই পর্যন্ত 2 ইউনিট হলে
এইখান থেকে এই পর্যন্ত হবে 1 ইউনিট। দুইটা কোথায় হয়, শীর্ষবিন্দু থেকে দূরত্বটা হয় বড় অর্থাৎ 2, এবং এই পয়েন্ট থেকে ভূমি পর্যন্ত দূরত্বটা ছোট অর্থাৎ 1। খেয়াল রাখবে শীর্ষবিন্দু থেকে দূরত্বটা হয় বড়, সেটা 2, এবং এখান থেকে ভূমি পর্যন্ত হয় 1, অর্থাৎ টোটাল এইটা 3 যদি হয় তাহলে এজির ভ্যালু হবে 2 এবং জিডির ভ্যালু হবে 1। কিন্তু এডি এইটার মান কত দেওয়া আছে, 9 সেন্টিমিটার। আমি দেখছি এডি 2 + 1 3, প্রশ্নে বলেছে এটা সমান 9 সেন্টিমিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3 সেন্টিমিটার। বোঝা গেছে? তাহলে আমি এইটুকুনির ভ্যালু যেটা 1 ইউনিট ছিল সেটা বলতে পারি 3 সেন্টিমিটার। বোঝা গেছে? একই রকম ভাবে দেখো এইটা হচ্ছে বি, বি মধ্যমাটা এই পয়েন্টেও 2:1 অনুপাতে ছেদ করবে, তার কারণ মধ্যমা ভরকেন্দ্রে 2:1 অনুপাতে ছেদ করে। শীর্ষবিন্দু থেকে দূরত্ব যদি 2 ইউনিট হয়, বাদ বাকিটা হবে 1 ইউনিট। তাহলে আমরা দেখলাম বি দৈর্ঘ্য আমরা এক্ষেত্রে পাচ্ছি 3 ইউনিট, কিন্তু প্রশ্নে দিয়েছে বি দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে 3 ইউনিটের ভ্যালু 6 সেন্টিমিটার হলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার। 1 এর ভ্যালু 2 সেন্টিমিটার পেলে এই বিজি এখান থেকে এইটা কত পর্যন্ত, এটা হচ্ছে 2 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু 2 হলে 2 ইউনিটের ভ্যালু 4 সেন্টিমিটার, অর্থাৎ আমরা এই দৈর্ঘ্যটা পেলাম 4 সেন্টিমিটার। বোঝা গেছে? তাহলে আমি এই ত্রিভুজটাকে আমি এই জায়গাটায় নিয়ে আসছি, শুধুমাত্র ওই ত্রিভুজটাকে। এটা বি ছিল, এটা ডি ছিল, এটা জি ছিল, এটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি ছিল। বিজি এটার মান পেয়েছি 4 আর এটার মান পেয়েছি 3। বলেছে বিডির দৈর্ঘ্য কত, দেখতে পাচ্ছ বিডির দৈর্ঘ্য কত। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের উল্টো দিকেরটাকে বলা হয় অতিভুজ, আর বাদবাকি একটা হচ্ছে লম্ব আর একটা ভূমি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার হয়। তাহলে আমরা জানি 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান বিডি স্কয়ার হবে। 3 4 5 ট্রিপলেট মনে রাখলে উত্তর শেষ হয়ে যেত। 4 4 16, 3 3 9, এটা সমান বিডি স্কয়ার। তাহলে বিডির ভ্যালু কত হবে, 25 এর রুট হবে বিডির মান, অর্থাৎ বিডির মান হবে 5। বোঝা গেছে? তাহলে বিডি 5, যেটা অপশন নাম্বার 3 এতে আছে। পরের প্রশ্ন 8 এর প্রশ্নে বলেছে ত্রিভুজ এবিসি এর বহিস্থ বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। যদি বিএসি কোণের মান 100 ডিগ্রি হয় তবে বিপিসি কোণের মান কত। এখানে বলা হয়েছে এবি ও এসি বাহুকে যথাক্রমে ই ও এফ পর্যন্ত বর্ধিত করা হয়। দেখো একটা ত্রিভুজ আছে এবিসি, এই ত্রিভুজটার এবি ও এসি বাহুকে ই আর এফ পর্যন্ত বাড়ানো হয়েছে, অর্থাৎ এবি বাহুকে ই পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এসি বাহুকে এফ পর্যন্ত বাড়ানো হয়েছে। বাড়ানোর ফলে এই যে বহিস্থ কোণ বি আর বহিস্থ কোণ সি পাওয়া গেল। বলেছে এদের বহিস্থ বি আর বহিস্থ সি কোণের সমদ্বিখণ্ডক। বি কোণটা এই যে টোটাল কোণটার অর্ধেক, সমদ্বিখণ্ডক মানে অর্ধেক কোণ করে আমি যদি এই দিকে করি, আর সি কোণটার সমদ্বিখণ্ডক অর্থাৎ সি কোণটার টোটালটা অর্ধেক আমি যদি এই দিকে বাড়াই, এরা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। বলেছে বিপিসি কোণের মান কত, অর্থাৎ এটার মান কত। কি দেওয়া আছে, বিএসি এই কোণটার মান 100 ডিগ্রি দেওয়া আছে। দেখো এর জন্য একটা ফর্মুলা আছে, যে যদি যে কোনো দুটো কোণ দেখতে পাচ্ছ, এই যেমন এক্ষেত্রে বি আর সি কোণের বহিঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে সেই কোণটার মান বিপিসি, এটার মান হবে অ্যাঙ্গেল এ। কেন, বি আর সি কে ছেদ করেছে, তাহলে বাকি থাকবে এ কোণ, তাই তো, তাই এ কোণ মাইনাস, সরি এটা 90 ডিগ্রি মাইনাস যে কোণটা বাকি থাকবে সেটা বাই 2। বহিস্থ কোণটার মান হবে এই যে কোণটা আছে সেই কোণটার মান হবে 90 ডিগ্রি মাইনাস এখানে বি আর সি কোণের সমদ্বিখণ্ডক করা হয়েছে, বাকি ছিল এ কোণ, তাই এ বাই 2, এটা হবে ফর্মুলা। আমরা এক্ষেত্রে তাহলে 90 মাইনাস এ কোণের মান 100 ডিগ্রি বাই 2, এটা কাটলে আসবে 50 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দিলে 40 ডিগ্রি হবে, যেটা অপশন নাম্বার 3 এতে আছে।
দেখো এই প্রশ্নটাই যদি বহিঃসমদ্বিখণ্ডক না করে অন্তঃসমদ্বিখণ্ডক করতো, অর্থাৎ এই মনে করো ত্রিভুজ ছিল এবিসি, ওরা বাইরের দিকে না করে বি কোণের সমদ্বিখণ্ডক আর সি কোণের সমদ্বিখণ্ডক মনে করো পি বিন্দুতে ছেদ করলো, তোমাকে বললো এই বিপিসি কোণের মান কত। একই রকম ভাবে আমরা করতে পারতাম যে বিপিসি কোণের মান হবে 90 ডিগ্রি, যখন বহিঃসমদ্বিখণ্ডক হয় তখন মাইনাস হয়, আর অন্তঃসমদ্বিখণ্ডক করলে এখানে প্লাস করতে হবে। একই রকম ভাবে এখানে যেরকম a/2 ছিল আমরা এখানেও a/2 লিখবো, অর্থাৎ a কোণের মান বাই 2 যদি এটা অন্তঃসমদ্বিখণ্ডক হতো। বোঝা গেছে? এইটাও দিতে পারে, এইটাও দিতে পারে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে এক ব্যক্তি 960 টাকায় একটি বই এবং একটি পেন কিনলো। বইটি 20% ক্ষতিতে এবং পেনটি 60% লাভে বিক্রয় করে দেখলেন দুটির বিক্রয় মূল্য সমান হয়েছে, পেনটির ক্রয় মূল্য কত? দেখো পেন আর বই মিলিয়ে মোট 960 টাকায় কিনেছে। এবার যখন বিক্রি করছে তখন বইটা 20% ক্ষতিতে বিক্রি করছে। দেখো আমি যদি বলি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, প্রথমে যদি বই বুকটার কথা যদি বলা হয়, এইটা 20% ক্ষতি হয়েছে, 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20/100, এটাকে কাটলে আসে 1/5। 20% ক্ষতি হয়েছে না বলে আমি বলবো 1/5 ক্ষতি হয়েছে, মানে 5 টাকা যদি আমি কিনি 1 টাকা ক্ষতি হয়েছে। 5 টাকায় কিনে 1 টাকা ক্ষতি হলে আমি 4 টাকায় বিক্রি করেছিলাম বইটাকে। তেমন করে পেনটা বলছে 60% লাভ হয়েছে, এবার পেনের কথা বলা হচ্ছে। 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 60/100, এটাকে কাটলে কি আসবে? 3/5। পেনে 3/5 লাভ হয়েছে, মানে 5 টাকা যদি ক্রয় মূল্য, এটা সবসময় ক্রয় মূল্য হয়, এখানেও তাই। ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, 3 টাকা লাভ হয়েছে, কেন ওরা লাভ বলেছে। 5 টাকা ক্রয় মূল্য হলে 3 টাকা যদি লাভ হয়, আমি 5 আর 3 8 টাকায় বেচেছি, 5 টাকার জিনিসটা 8 টাকায় বেচলে তবে আমার 3 টাকা লাভ হবে। বোঝা গেছে? প্রশ্নে বলেছে যে দুটির বিক্রয় মূল্য সমান। দেখো বইয়ের বিক্রয় মূল্য 4 দেখতে পাচ্ছি, পেনের বিক্রয় মূল্য 8 দেখতে পাচ্ছি। প্রশ্নে বলেছে বিক্রয় মূল্য সমান, কিন্তু এখানে দেখছি অসমান আছে, তাই বিক্রয় মূল্যকে সমান করতে হবে। এখানে 8 আছে, আমি যদি এখানে 8 নিয়ে চলে আসি, অর্থাৎ 2 দিয়ে গুণ করি 8 হয়ে যাবে, তাহলে বিক্রয় মূল্যগুলো সমান হবে। কিন্তু অনুপাতের একটা রাশিকে এইভাবে গুণ করা যায় না, করলে দুটোকেই গুণ করতে হবে। আমি গুণ করার পর এখানে লিখছি 2 দিয়ে গুণ করলে এটা আসবে 10, এটা 8, আর এটা তো 5 আর 8 ছিল। দেখো বিক্রয় মূল্যগুলো সমান হলো। এইটা কি? এইটা হচ্ছে বইটার ক্রয় মূল্য, দেখতে এটা বইয়ের লাইন ছিল, আর এটা হচ্ছে পেনের ক্রয় মূল্য। বোঝা গেছে? তাহলে বই আর পেনের মোট ক্রয় মূল্য কত? 10 + 5 15। দেখতে পাচ্ছ বইয়ের 10 হলে পেনের 5, মোট ক্রয় মূল্য আমি দেখলাম 15 ইউনিট। কিন্তু প্রশ্নে দেওয়া ছিল মোট ক্রয় মূল্য 960 টাকা, তাহলে 15 ইউনিটের ভ্যালু হচ্ছে 960 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত? যদি এটা কাটো 64 টাকা হবে। 1 ইউনিটের ভ্যালু 64 টাকা হলে বলেছে পেনটার ক্রয় মূল্য কত? পেনটার ক্রয় মূল্য 5 ইউনিট, অর্থাৎ 5 ইউনিটের ভ্যালু কত? 1 এর ভ্যালু 64 হলে 5 এর ভ্যালু হবে 320 টাকা, যেটা অপশন নাম্বার 2 তে আছে। পরের প্রশ্ন 10 এর প্রশ্নে বলেছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবি ও এসি বাহুর ওপর পি ও কিউ দুটি বিন্দু এমন ভাবে নেওয়া হলো যেন পি কিউ সমান্তরাল বিসি হয়। যদি পি কিউ সমান 5 সেমি হয় তবে ত্রিভুজ এপি কিউ এর ক্ষেত্রফল কত? একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, মানে প্রতিটা বাহু সমান এবং প্রতিটা কোণের মান 60 ডিগ্রি, এই একটা সমবাহু ত্রিভুজ। এর উপরে পি আর কিউ, এবির উপরে পি আর এসির উপরে কিউ দুটো বিন্দু এমন ভাবে নেওয়া হলো যেন পি কিউ সমান্তরাল বিসি হয়, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান্তরাল হয়। পি কিউ এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, এপি কিউ এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত চেয়েছে। দেখো যখন এইটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল হয়, আমি কি বলেছিলাম এবিসি একটা সমবাহু ত্রিভুজ, মানে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি এবং এই কোণটাও 60 ডিগ্রি, ঠিক এটা সমবাহু ত্রিভুজ বলে। এবারে যখন এর সমান্তরাল একটা সরলরেখা পিকিউ টানা হচ্ছে, তাহলে এই কোণটার মান যা হবে এই কোণটার মানও তাই হবে, কেন? এই দুটো অনুরূপ কোণ। আমরা জানি সমান্তরাল সরলরেখা যদি এইভাবে ছেদ করে
তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা হয় অনুরূপ কোণ এবং তারা সমান হয়। এক্ষেত্রে দেখো এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এই কোণটা 60 ডিগ্রি হলে এর অনুরূপ কোণ এইটা, এটাও তাহলে 60 ডিগ্রি হবে। একইভাবে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এই কোণটা 60 ডিগ্রি হলে এটার অনুরূপ কোণ এটা, এটাও তাহলে 60 ডিগ্রি হবে। তাহলে দেখলাম এই APQ এই ত্রিভুজটা তিনটে কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি করে, এই ত্রিভুজটাও তাহলে সমবাহু ত্রিভুজে পরিণত হলো। কেন, যে ত্রিভুজের তিনটে কোণ 60 ডিগ্রি করে প্রত্যেকটাই, তাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। এবার এই সমবাহু ত্রিভুজের PQ এর মান, অর্থাৎ এই বাহুটার মান দেওয়া আছে 5। PQ 5 মানে কি, সব বাহুগুলোই 5 করে হবে, তার কারণ এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। বলেছে ত্রিভুজ APQ এর ক্ষেত্রফল কত, অর্থাৎ সমবাহু ত্রিভুজ APQ এর ক্ষেত্রফল কত, এটাই কিন্তু প্রশ্ন। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এক্ষেত্রে APQ ত্রিভুজটার বাহুর মান হচ্ছে 5, এখানে বসিয়ে দেবো বাহুর মানটা 5। এটা ক্যালকুলেশন করলে আসছে 5 স্কোয়ার 25 √3/4, অর্থাৎ ক্ষেত্রফল 25 √3/4, যেটা অপশন নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলেছে এটার মান কত। দেখো এই মান নির্ণয়গুলো করার সময় একটু খেয়াল রাখবে, এই যে লব আর হরেতে যে সংখ্যাগুলো আছে, দেখো দেখতে একই, খালি দশমিকগুলো এদিক ওদিক করা আছে। তোমাদের টার্গেট হবে যে উপরে বা নিচে, উপরের সংখ্যাটাকে কিছু দিয়ে গুণ করে নিচের সংখ্যাটা, বা নিচের সংখ্যাটাকে কিছু দিয়ে ভাগ বা গুণ করে উপরের সংখ্যাটা আসে কিনা। কি বললাম, দেখো এই জায়গায় এখানে 6.1 আছে আর এখানে আছে 0.61। আমি যদি এই নিচের সংখ্যাটাই উপরে লিখতাম, অর্থাৎ আমি যদি 0.61 লিখতাম, তাহলে কিন্তু উপরের সংখ্যাটা আসতো না, তার কারণ উপরে 6.1 আছে। তাহলে আমি 0.61 অর্থাৎ নিচের সংখ্যাটাকে যদি 10 দিয়ে গুণ করতাম, 0.61 কে 10 দিয়ে গুণ করলে দেখো 6.1 আসে। তাহলে আমি 6.1 যেটা উপরে আছে, এই 6.1টা তার জায়গায় 0.61 ইন্টু 10 লিখতে পারি। এটা ব্র্যাকেটের মধ্যে ছিল, স্কোয়ার ছিল, আমি স্কোয়ার দিলাম। এই জিনিসটাই আমি এইভাবে লিখলাম। কেন এইভাবে, তার কারণ নিচেতে 0.61 আছে। বোঝা গেছে? এই জিনিসটাই থ্রু আউট করে যাও। অর্থাৎ এখানেও আমি দেখব নিচে ছিল 6.11, আমি এখানে লিখব 6.11 ইন্টু 10 উপরে স্কোয়ার। দেখো 6.11 কে 10 দিয়ে গুণ করলে 61.1 আসবে। বোঝা গেছে? এক্ষেত্রেও তাই, নিচে আছে 61.11, সেটাকে তুলবো, তুলে 10 দিয়ে গুণ করে স্কোয়ার যেরকম ছিল সেরকম রাখবো। বোঝা গেছে? এই নিচে যে সংখ্যাটা ছিল পুরোটাই নিচে যেরকম আছে সেইভাবে রেখে দাও। অর্থাৎ 0.61 এর স্কোয়ার প্লাস 6.11 এর স্কোয়ার প্লাস 61.11 এর স্কোয়ার, এটা রেখে দাও। এবারে দেখো এই জায়গাটায় a ইন্টু বি তার স্কোয়ার মানে কি, এটা স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি। যখন গুণ থাকে তখন স্কোয়ারগুলো সবার মাথায় চেপে যায়। এইটা ইন্টু এইটা আছে, তাহলে এদেরকে যদি আমি ব্র্যাকেটের বাইরে বার করি তাহলে 10 স্কোয়ার আর 0.61 স্কোয়ার আলাদা করে বেরোবে। যেমন a ইন্টু বি মানে a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এইটা ইন্টু এইটা মানে আমি কিন্তু লিখতে পারি 0.61 এর স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার। বোঝা গেছে? পরেরটাও একইভাবে আমি লিখতে পারি 6.11 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার, প্লাস তারপরেরটাও লিখতে পারি 61.11 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার। লেখা যায়, নিচে যে ফিগারটা ছিল সেটাই এখানে লিখে দাও, একই ফিগার আসবে। এবারে দেখো এটা এত করতে হয় না, আমি তোমাদেরকে দেখাচ্ছি বলে এত সময় লাগছে। এই পুরো জায়গাটা থেকে 10 স্কোয়ার কমন যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমি যদি 10 স্কোয়ারটা কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে 0.61 স্কোয়ার প্লাস 6.11 স্কোয়ার প্লাস 61.11 স্কোয়ার পড়ে থাকবে। আর নিচে কি ছিল, নিচে দেখো সেম জিনিস ছিল 0.61 স্কোয়ার প্লাস 6.11 স্কোয়ার প্লাস 61.11 স্কোয়ার। এই পুরোটা আর এই পুরোটা কেটে গেল। 10 স্কোয়ার মানে 100, তার রুট মানে কত, উত্তর হবে 10, যেটা অপশন নাম্বার 3-তে আছে। অঙ্কটা এরপরে এইখানে হয়ে যায়, কিন্তু এই স্টেপটাকে একটু মনে রেখো এইগুলোকে।
পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়, প্রথমে কতজন লোক ছিল? দেখো প্রথমে মনে করো x জন লোক ছিল, 60 দিনে করছে, তাহলে মোট কাজ হচ্ছে 60 ইন্টু এক্স। বোঝা গেছে? 60 জন লোক x দিনে করলে যতজন লোক করবে m জন লোক d দিনে করলে টোটাল কাজটা হবে m ইন্টু d, সেটাই করা হয়েছে। আমি ধরে নিয়েছিলাম যে x জন লোক ছিল, 60 দিনে করেছে, তাহলে টোটাল কাজটা হচ্ছে এইটা। এবার এই কাজটাই করছে কারা? যদি 8 জন লোক বেশি থাকতো, আমি মনে করেছি প্রথমে লোক ছিল x, ওরা বলছে যদি 8 জন বেশি থাকতো, অর্থাৎ এখন লোক হতো এইটা, আর কাজটা 10 দিন আগে শেষ হতো, অর্থাৎ 60 দিন টার্গেট ছিল, তার থেকে 10 দিন আগে হয়ে যেত, অর্থাৎ 50 দিনে হতো। আমি এইটা ইন্টু 50 লিখলাম। কেন? এইটা হচ্ছে টোটাল লোক আর এটা হচ্ছে ডি, এম কে ডি দিয়ে গুণ করলে টোটাল ওয়ার্ক হয়, আমি একটু আগে দেখিয়েছি। তাহলে এই টোটাল ওয়ার্ক আর এই টোটাল ওয়ার্ক একই হবে, তার কারণ এই কাজটাই এইভাবে করা হয়েছে। শূন্য কেটে দাও, এখানে 6x, এখান থেকে বেরোবে 5x, 6x এর দিকে 5x নিয়ে এসো, এখানে গুণ করলে হবে 5 8 40, অর্থাৎ x এর মান 40। x কি? প্রথমে কতজন লোক ছিল? প্রথমে লোক ছিল 40 জন, যেটা অপশন নাম্বার 1 তে আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলেছে এদের মধ্যে বৃহত্তমটি নির্ণয় করো। দেখো এই সংখ্যাগুলোকে খেয়াল করবে, এখানে বিয়োগ দেওয়া আছে, দেখছো সবগুলোরই বিয়োগ দেওয়া আছে। আমি যদি রুটটাকে ভুলে যেতাম, 19 মাইনাস 17 কত হতো? 2, 13 মাইনাস 11 2, 7 মাইনাস 5 2, 5 মাইনাস 3 2। তাহলে আমি দেখলাম কি যখন বিয়োগ থাকবে আমি বিয়োগ করব, যোগ থাকলে যোগ করব, রুটটাকে বাদ দিই। বোঝা গেছে? সংখ্যাগুলোকে বিয়োগ করে আমি দেখলাম সব 2 2 2 2 করে এসছে। যদি বিয়োগ করার পরে এইগুলো সব সমান চলে আসে, তাহলে বিয়োগ যদি থাকে তাহলে তোমাকে গুণ করতে হবে। খেয়াল রেখো, তোমাকে তাহলে গুণ করতে হবে। আর একবার বলি, বিয়োগ থাকলে বিয়োগ করবে, যদি বিয়োগফলগুলো সমান চলে আসে তাহলে সংখ্যাগুলোকে গুণ করবে। সংখ্যাগুলো গুণ করার পরে, সরি গুণ না, যোগ করব, সংখ্যাগুলোকে যোগ করব। আমি যদি যোগ করি, 19 আর 17 যোগ করলে কত হবে? 36। 13 আর 11 যোগ করে কত হবে? 24। 7 আর 5 যোগ করে হবে 12, আর 5 আর 3 যোগ করে হবে 8। তাহলে বিয়োগ করে যখন সমান হয়ে যাবে তখন আমি সংখ্যাগুলোকে যোগ করব। যোগ করার পরে যে যোগফলটা সবচেয়ে বেশি হবে, যে সেটা যেখান থেকে এসছে সেটা হবে সব থেকে ছোট সংখ্যা, আর যে সংখ্যাটা সব থেকে ছোট হবে, বোঝা গেছে, সেটা যেখান থেকে এসছে সেটা হবে সবচেয়ে বড় সংখ্যা। বোঝা গেছে? তাহলে আমি এখানে যোগ করব, যোগ করার পর যোগফলটা যেটা সব থেকে ছোট হবে সেই যোগফলটা যেখান থেকে এসছে সেটা সব থেকে বড় হবে। এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা যেহেতু 8, এই 8টা যেখান থেকে এসছে সেটা হবে এই রাশিগুলির মধ্যে সবচেয়ে বড়, অর্থাৎ উত্তর হবে অপশন নাম্বার 4। যদি তোমাকে সবচেয়ে বড় চাইতো তাহলে এখান থেকে সবচেয়ে যে বড় সংখ্যাটা আছে সেটা কিন্তু ছোট সংখ্যা হতো। বোঝা গেছে? এবারে দেখো, যদি এখানে প্রশ্ন আসবে এক্ষুনি যে যদি মাইনাস না থেকে প্লাস থাকতো, যদি মাইনাস না থেকে প্লাস থাকতো, আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো তোমাদেরকে বলা হলো √8 প্লাস √5, √7 প্লাস √6, √10 প্লাস √3, আর একটা √11 প্লাস √2। এখানে যোগ আছে, যোগ থাকলে আমরা কি করব? সবগুলোকে আগে যোগ করব, রুটটাকে বাদ দিই। আমি দেখছি 13, 6 এর সাথে 13, 10 আর 3 এ 13, 11 আর 2 এ 13। দেখো যোগ থাকলে যোগ করলাম, এগুলো সব সমান চলে, যেমন বিয়োগের ক্ষেত্রে এসেছি। এক্ষেত্রে যোগের ক্ষেত্রে যোগ করার ফলে যদি এইগুলো সব সমান চলে আসে তখন সংখ্যাগুলোকে গুণ করতে হবে। খেয়াল রেখো, তখন সংখ্যাগুলোকে গুণ করতে হবে, অর্থাৎ 5 8 40 রুট বাদ দিয়ে, 6 7 42, 3 10 30 এবং 11 2 22 গুণ করার ফলে যে গুণফলটা বড় হবে সেটা হবে বড়, আর যে সব থেকে ছোট হবে সে হবে ছোট। বিয়োগের ক্ষেত্রে ঠিক উল্টোটা, ছোট হলে বড়, বড় হলে ছোট। কিন্তু যোগের ক্ষেত্রে যে গুণফলটা বড় হবে সে হবে সব থেকে বড়, আর যে সব থেকে ছোট হবে গুণফলটা তার ফিগারটা সব থেকে ছোট হবে। অর্থাৎ এই রাশিগুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে এইটা,
আর এই রাশিগুলোর মধ্যে সব থেকে বড় হবে √7 প্লাস √6। বোঝা গেছে? পরের প্রশ্ন, 18 সেমি দৈর্ঘ্য ও 14 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার পৃষ্ঠা থেকে পৃষ্ঠাটির ছোট বাহুর সমদৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্ত কেটে নিলে পড়ে থাকা পৃষ্ঠার ক্ষেত্রফল কত? এই একটা আয়তকার পৃষ্ঠা দেওয়া আছে, যার এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে 14। এবার এই আয়তকার ক্ষেত্রটা থেকে ছোট বাহু যেটা আছে তাকে ব্যাস করে একটা অর্ধবৃত্ত অঙ্কন করা হয়েছে এবং এইটাকে কেটে নেওয়া হয়েছে। কেটে নিলে এই যে বাকি পার্টটা, সাদা পার্টটা পড়ে থাকলো, বলছে এর ক্ষেত্রফল কত। আমরা যদি এই আয়তকার ক্ষেত্রটার ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ অর্থাৎ 18 গুণিতক 14, এটা কত হবে 252। এই 252 হচ্ছে টোটাল পৃষ্ঠার ক্ষেত্রফল। এখান থেকে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই তাহলে বাকিটার ক্ষেত্রফল পাওয়া যাবে, যেটা এখানে প্রশ্নে চেয়েছে। এই অর্ধবৃত্তটার ব্যাস হচ্ছে 14, ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ অর্থাৎ 14 এর হাফ 7। এটা হচ্ছে ব্যাসার্ধ এই অর্ধবৃত্তে। এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? দেখো πr² পুরো বৃত্তের ক্ষেত্রফল, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে। আমি ওই ক্যালকুলেশন করতে বারণ করেছি, যদি বৃত্তের ভিডিওগুলো দেখে থাকো আমরা বলেছি যদি ব্যাসার্ধ 7 হয়, ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে এর পরিধি, বৃত্তের পরিধি হবে 44 এবং ক্ষেত্রফল হবে 154। এটাকে মনে রাখো, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয়, পরিধি হবে 44, ক্ষেত্রফল হবে 154। কেন? ভিডিওটাকে দেখতে হবে, কারণ এই সময়ের মধ্যে এত কিছু বলা খুব মুশকিল। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে বৃত্তের ব্যাসার্ধ 7 দেওয়া আছে, তাহলে এই যে বৃত্তটা যার ব্যাসার্ধ 7 তার ক্ষেত্রফল কিন্তু 154। কিন্তু এখানে পুরো বৃত্তটা দেয়া নেই, অর্ধবৃত্ত আছে। পুরো বৃত্তের ক্ষেত্রফল যদি 154 হয় তবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 77। অর্ধবৃত্ত মানে হাফ করে দিলাম। তাহলে পুরো এই আয়তকার ক্ষেত্র থেকে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল 77টা যদি আমি মাইনাস করে দিই তাহলে বাকিটার ক্ষেত্রফল পড়ে থাকে 252 থেকে আমি যদি 77 বাদ দিই 175 পাওয়া যাবে, যেটা অপশন নাম্বার 4 তে আছে। পরের প্রশ্ন বলেছে এইটার মান কত। দেখো এইখানে সিরিজটা ভালো করে খেয়াল করো, এটা একটু মনে রেখো। সবই দেখো প্লাস আছে, খেয়াল করো প্লাস আছে এবং এটা ইনক্রিজিং সিরিজ আছে। 1 √2 √2 √3, দেখো 3 4 5 6 6 7 এরকম করে 99 100 এইভাবে ইনক্রিজিং অর্ডারে হয়েছে এবং এইগুলো সব প্লাস আছে। এরকম প্রশ্ন বহুবার এসছে, অন্য পরীক্ষাতেও আসে। সেক্ষেত্রে আমরা কি করব, দেখছো এখানে √2 দিয়ে শেষ হলে এখানে √2 দিয়ে শুরু হয়েছে, এখানে √3 দিয়ে শেষ হলে এখানে √3 দিয়ে শুরু হয়েছে। এইভাবে সিকোয়েন্সটা যদি চলে তাহলে এর ক্ষেত্রে উত্তর হবে বড় সংখ্যাটা মাইনাস ছোট সংখ্যা। বোঝা গেছে? বড় সংখ্যা মানে হচ্ছে এইটা পুরোটা রুট সমেত, আর ছোট সংখ্যা মানে হচ্ছে এদের মধ্যে সবথেকে ছোট সংখ্যা, সেটা হচ্ছে 1। এটা হবে তোমাদের উত্তর। 100√10 সেখান থেকে 1 মাইনাস করলে 9, এই প্রশ্নের উত্তর, যেটা অপশন নাম্বার 3 তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।